গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে পরীর মা বাবা জরুরি কাজে কয়েকদিনের জন্য শহরে গিয়েছিলেন। এই বিশাল আর নীরব বাড়িতে এখন পরীর সঙ্গে রয়ে গেল শুধু একই জন, রাভি, যে বাইরে থেকে ছিল এই বাড়ির চাকর, কিন্তু তার হৃদয়ের গভীরে পরীর জন্য পুষে রেখেছিল এক তীব্র ও গোপন ভালোবাসা। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক আর সাধারণ লাগত, কিন্তু যেই সূর্য ডুবত আর রাতের অন্ধকার নামত, বাতাসের গতিপথ ও পরিবেশ পাল্টে যেত। কারণ ইতিহাস সাক্ষী যে যখন একজন চাকর আর মালিকের সুন্দরী মেয়ে একই ছাদের নিচে একেবারে একা থাকে, তখন সামাজিক ও নৈতিকতার সীমা ভাঙতে বেশি সময় লাগে না। আপনারা এই ভিডিওটি দেখতে দেখতে এড়িয়ে যাওয়ার কথা ভাববেনও না, কারণ সামনে আসা প্রতিটি দৃশ্য আপনাদের হৃদস্পন্দনকে দ্রুত করে তুলবে। আর এখন শুরু হচ্ছে আমাদের আসল গল্প। শান্ত একটি গ্রামে রমেশ সাহিব নামে এক সম্মানিত ব্যক্তি বাস করতেন, যার বয়স ছিল প্রায় 50 বছর। তার স্ত্রীর নাম ছিল সীতা এবং তাদের একমাত্র সন্তান এক রূপবতী মেয়ে, যার নাম পরিয়ার বয়স ছিল 26 বছর এবং সারা গ্রামে সে শুধু সবচেয়ে বেশি পড়ালেখা জানা নয়, সবচেয়ে আদর্শ এবং সুন্দরী মেয়ে হিসেবেও পরিচিত ছিল। এই বাড়িতেই থাকত 19 বছর বয়সী এক যুবক, যার নাম ছিল রাভি একটি গরিব পরিবার থেকে আসত, কিন্তু সে ছিল অত্যন্ত পরিশ্রমী, সৎ এবং সরল হৃদয়ের অধিকারী। রমেশ সাহেব তাকে কেবল চাকর হিসেবে নয়, বরং নিজের পরিবারের সদস্য এবং ছেলের মতো দেখতেন। বাড়ির ছোট বড় সব কাজ, কেনাকাটা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যন্ত সবই রাভি সামলাত। একদিন ভোরে রমেশ সাহেব ও তার স্ত্রীকে শহরের এক গুরুত্বপূর্ণ কাজে যেতে হলো। হঠাৎ করেই তারা সিদ্ধান্ত নিলেন যে তারা 1 সপ্তাহের জন্য শহরে থাকবেন। গাড়িতে ওঠার আগে রমেশ সাহেব রাভিকে কাছে ডাকলেন এবং গম্ভীর স্বরে বললেন, রাভি, আমরা দুজনে আগামী 1 সপ্তাহ বাড়িতে ফিরব না। এই সময় বাড়ির পুরো দায়িত্ব তোমার কাঁধে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো পরিয়ার সব রকম খেয়াল রাখা। আমার তোমার ওপর পূর্ণ আস্থা আছে বাবা। রাভি বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে উত্তর দিল, জি মালিক, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব রকম খেয়াল রাখব। পরিয়া পেছনে দাঁড়িয়ে এই কথোপকথন শুনছিল। তার মুখে হালকা একটি হাসি ছড়িয়ে পড়ল। সে রাভির দিকে তাকিয়ে নরম সুরে বলল, দেখি তুমি আমার কতটুকু এবং কিভাবে খেয়াল রাখতে পারো। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি বাড়ির গেট পেরিয়ে চলে গেল এবং লোহার বড় গেটটি বন্ধ হয়ে গেল। বাইরে গেটের কাছে দুজন দেহরক্ষী মোতায়েন ছিল, কিন্তু বাড়ির ভেতরে এখন ছিল শুধু 3টি উপস্থিতি, পরিয়া, রাভি এবং এক গভীর নীরবতা। সন্ধ্যার সময় হালকা বাতাস বইছিল। রাভি উঠোনে কুয়ো থেকে জল ভরছিল। এমন সময় পরিয়া হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো এবং বলল, রাভি, তুমি আমার থেকে চোখ চুরি করে থাকো কেন? রাভি কিছুটা ঘাবড়ে গেল এবং নিজের কাজ চালিয়ে যেতে যেতে বলল, না বিবি, আমি তো শুধু আমার কাজ করছিলাম, চোখ লুকানোর কি মানে? পরিয়া তার আরও কাছে এলো এবং নিজের স্বরে নম্রতা এনে বলল, দয়া করে আমাকে বিবি বলো না, আমার নাম পরিয়া, তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো। রাভি কোনো উত্তর দিল না, শুধু নিজের দৃষ্টি মাটিতে নিবদ্ধ রাখল। পরিয়া এগিয়ে গিয়ে নরমভাবে তার হাত থেকে জলের বালতিটি নিয়ে নিল এবং ঠিক তার সামনে দাঁড়িয়ে বলল, তুমি আমাকে এত ভয় পাও কেন? আমি কি তোমাকে কখনো কিছু বলেছি বা দুঃখ দিয়েছি? রাভি ধীর ও ঘাবড়ানো স্বরে বলল, না বিবি, পরিয়া, আমার এই অভ্যেস নেই যে আমি কারো সাথে এত কাছে এসে কথা বলবো। পরিয়া তার কথা শুনে তার মুখে এক উজ্জ্বল হাসি ছড়িয়ে দিল এবং বলল, এখনো তো পুরো 1 সপ্তাহ বাকি। রাভি, নতুন ভালো অভ্যেস গড়তে অসুবিধা কি? রাভি কিছুই বলতে পারল না, শুধু সেখানেই দাঁড়িয়ে রইল, যেন তার পা মাটিতে গেঁথে গিয়েছে। এবং সেই মুহূর্ত থেকেই তাদের দুজনের এক নতুন রহস্যময় ও আবেগপূর্ণ গল্পের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো। রাত প্রায় 10টা বাজছিল। পরিয়া স্নান সেরে তার ঘর থেকে বের হলো। তার লম্বা ঘন কালো চুলগুলো তখনও পুরোপুরি ভেজা। সে একটি হালকা গোলাপি রঙের কামিজ পরেছিল, যা তার ভেজা শরীরের সাথে লেগে গিয়েছিল, ফলে তার শারীরিক গড়ন স্পষ্ট বোঝা যাচ্ছিল। রাভি রান্নাঘরে চুলার উপর জল গরম করছিল। এমন সময় পরিয়া সেখানে এসে দাঁড়ালো। রাভি, আমারও একটু গরম জল লাগবে, স্নান করে এসেছি, শরীরটা খুব ঠান্ডা হয়ে গেছে। রাভি পিছনে ফিরে তাকালো। তার দৃষ্টি পরিয়ার ভেজা ঝুলে থাকা চুল আর তার শরীরের সাথে লেগে থাকা স্বচ্ছ কামিজের উপর স্থির হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে বলল, জি, আপনি একটু অপেক্ষা করুন, এক্ষুনি গরম করে দিচ্ছি। পরিয়া আরও কাছে আসলো। তার উষ্ণ ও নরম নিঃশ্বাসের ঢেউ রাভির ঘাড় স্পর্শ করছিল। তুমি সবসময় আমার থেকে চোখ লুকোও কেন?
আমাকে দেখতে কি কোনো খারাপ বা অসুবিধা আছে? রাভির নিঃশ্বাস ভারী হয়ে গেল। সে অজান্তেই পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে লেগে গেল। এখন তার আর পিছনে যাওয়ার কোনো সুযোগ ছিল না। পরিয়া এগিয়ে গিয়ে নরমভাবে তার হাত নিজের হাতে নিয়ে নিল এবং বলল, আজ এই বাড়িতে আমরা ছাড়া আর কেউ নেই, কেউ দেখছে না। রাভির আঙুলগুলো হালকাভাবে কাঁপতে শুরু করল। পরিয়া আলতো করে তার হাতটি তুলে নিজের কোমরের ওপর রাখল। পরের মুহূর্তেই এমন কিছু বাড়িতে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। উঠোনে হালকা রোদ ছড়িয়ে পড়ছিল। রাভি আগের মতোই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল এবং কুয়ো থেকে জল ভরার কাজে ব্যস্ত ছিল। কিন্তু তার মন ও মস্তিষ্ক কাল রাতের ঘটনা এবং পরিয়ার তাকে নাম ধরে ডাকার কথায় আচ্ছন্ন ছিল। এদিকে পরিয়া তার ঘর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। রাভি তাকে দেখেই সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। পরিয়া তার কাছে এসে দাঁড়ালো এবং বলল, রাভি, আজ আবার সেই চোখ লুকানোর খেলা? রাভি কিছুটা ইতস্তত করে বলল, না, আমি তো শুধু এই জল ভরছিলাম। পরিয়া আরও কাছে এসে বলল, তুমি প্রতিবার এত ঘাবড়ে যাও কেন? এত লজ্জা দেখাও কেন? আমি কি সত্যিই এত ভয়ঙ্কর বা কুৎসিত? রাভি ধীরে ধীরে মাথা নেড়ে বলল, ভয়ের তো কোনো প্রশ্নই নেই। শুধু আমি বুঝতে পারছি না যে এখন তোমার সামনে নিজেকে কিভাবে উপস্থাপন করব। পরিয়া তাকে গভীরভাবে দেখল এবং বলল, তবে আজ থেকে শিখতে শুরু করো আমার সামনে। একেবারে স্বচ্ছন্দ আর স্বাভাবিক থাকো। এই কথা বলে পরিয়া ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর সে একটি ছোট ট্রে নিয়ে ফিরে এলো, যার উপর চায়ের 2টি কাপ ছিল। সে রবির কাছে এলো এবং ট্রে তার সামনে রেখে বলল, নাও, এটা চা। ভেবো না যে এই বাড়িতে শুধু অতিথিদের জন্যই চা তৈরি হয়। রবি চায়ের কাপটি নেওয়ার জন্য হাত বাড়ালো। এই সময় দুজনের আঙুল হালকাভাবে একে অপরের সাথে ঠেকে গেল। রবি বিদ্যুতের ঝটকার মতো তার হাত সঙ্গে সঙ্গে সরিয়ে নিল। পরিয়া এই আচরণ দেখে হালকা হাসল। সে বলল, আরে, এত ভয় পেও না রবি, আমি তো কোনো বৈদ্যুতিক শক দিইনি। রবি কিছুটা লজ্জায় বলল, এটা আমার অভ্যাস নেই। পরিয়া নরমভাবে বলল, ঠিক আছে, আস্তে আস্তে সবারই অভ্যাস হয়ে যায়। দুপুরের সময় পরিয়া তার ঘরে আলমারি থেকে পুরানো বই এবং কিছু কাপড় বের করছিল। এতে সারা ঘর কিছুটা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। সে বাইরে দাঁড়িয়ে থাকা রবিকে ডাকলো, রবি, একটু এদিকে এসো তো। এই ভারী বাক্সটা তুলে ওপরের আলমারিতে রেখে দাও। রবি ঘরের ভেতরে ঢুকলো। বাক্সটা বেশ ভারী ছিল এবং মেঝেতে পরিয়ার একটি রেশমি ওড়না ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। যেই রবি ভারী বাক্সটি তোলার জন্য ঝুঁকল, তার পা সেই রেশমি ওড়নার উপর পড়ে গেল এবং সে সঙ্গে সঙ্গে পিছলে যেতে লাগলো। পরিয়া দ্রুত তাকে ধরে নিল এবং কিছু মুহূর্তের জন্য তারা দুজনে এত কাছে চলে এলো যে তাদের বুক একে অপরের সাথে লেগে গেল। রবি ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে পিছনে সরে গেল এবং ক্ষমা চেয়ে বলল, মাফ করবেন, আমি ওড়নাটা দেখতেই পাইনি। পরিয়া শান্ত ও নরম স্বরে বলল, যদি আমি তোমাকে না ধরতাম তবে তুমি সোজা মেঝেতে পড়ে যেতে। ভবিষ্যতে সাবধানে পা ফেলো। চোখে জল চিকচিক করছিল। সত্যি করে বলো, তুমি আমাকে চাও কি না? রবি মাথা নিচু করে নিল এবং ব্যথা দূর স্বরে বলল, আমি তোমাকে চাই, হয়তো সেই জন্যই থেমে যাচ্ছি। রবি মাথা নাড়ল এবং বাক্সটি ওপরের আলমারিতে রেখে দিল। যেতে যেতে সে কিছুক্ষণের জন্য থামল, তারপর চুপচাপ বেরিয়ে গেল। সন্ধ্যায় আবহাওয়ায় হালকা ঠান্ডা ছিল। নিচে দেহরক্ষীরা গেটের কাছে বসেছিল। রবি টেরেসের ওপর গিয়ে বসল। সে দূরে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে এক অদ্ভুত দ্বিধা আর টানা পড়েন ছিল। কিছুক্ষণ পর পরিয়াও টেরেসে এলো। রাভি উঠতে যাচ্ছিল, তখন পরিয়া বলল, দাঁড়াও, এখন তোমার পালানোর অভ্যেসে আমি পাকাপাকিভাবে নিষেধ করে দিয়েছি। রাভি থেমে গেল। পরিয়া তার কাছে এসে বলল, রাভি, তুমি সারাদিন চুপ করে থাকো কেন? সত্যি কি আমার উপর কোনো রাগ বা ঘৃণা আছে? রাভি ধীরে ধীরে নিঃশ্বাস নিয়ে বলল, রাগ বা ঘৃণা একেবারেই না, শুধু আমি বুঝতে পারি না যে কি করা সঠিক আর কি ভুল। পরিয়া তার চোখে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, যখন মস্তিষ্ক বুঝতে অক্ষম হয় তখন শুধু একটি জিনিসের দিকে মনোযোগ দেওয়া উচিত, নিজের হৃদয়ের কণ্ঠস্বর। রাভি চোখ সরিয়ে নিল। তার কণ্ঠে হালকা কম্পন ছিল। হৃদয়ের কথা শোনাটাই সবচেয়ে কঠিন কাজ, কারণ হৃদয় সবচেয়ে বেশি ভীত হয়। পরিয়া নরমভাবে তার কাঁধে হাত রাখল এবং সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না রাভি, আমি তোমাকে কখনো ভুল পথে নিয়ে যাব না, আমার সাথে নিরাপদ থাকবে। তাদের দুজনের মধ্যে একটি শান্ত মুহূর্ত বিরাজ করল। বাতাসে ঠান্ডা ছিল এবং চানের আলো টেরেসের মেঝেতে ছড়িয়ে পড়েছিল। পরের দুদিন একেবারেই ভিন্ন ছিল। বাড়িতে এখন শুধু দুজন মানুষ ছিল, পরিয়া এবং রাভি। রমেশ সাহেব ও তার স্ত্রী শহরে তাদের কাজে আটকে ছিলেন। দেহরক্ষীরা বাইরে ছিল, কিন্তু বাড়ির ভেতরের পরিবেশ অন্য এক গল্প বলছিল। রাভি বাড়ির কাজে ব্যস্ত থাকত, কিন্তু যেই পরিয়া কাছে আসতো তার হাতের গতি স্বয়ংক্রিয়ভাবে ধীর হয়ে যেত। তৃতীয় দিন সন্ধ্যায় পরিয়া বলল, রাভি, আজ তুমি আমার সাথে আমার ঘরে বসবে। তুমি সবসময় একা বসে চুপ হয়ে যাও। রাভি অস্বীকার করল না। পরিয়া ভেতরে গেল এবং একটি ছোট ট্রেতে চায়ের 2টি কাপ নিয়ে ফিরে এলো। দুজন পরিয়ার ঘরে একে অপরের কাছে বসলো। পরিয়া নিজের কাপ তুলে চা পান করতে লাগলো। কিছুক্ষণ নীরবতার পর সে ধীরে ধীরে প্রশ্ন করল, তুমি আমার থেকে সবসময় একটা বিশেষ দূরত্ব কেন বজায় রাখো? রাভি কিছুক্ষণ চিন্তা করার পর উত্তর দিল, দূরত্ব এই জন্য যে আমি সামাজিক সীমা পেরোতে চাই না, আমি ভুল হতে চাই না। পরিয়া তার দিকে তাকালো এবং খুব শান্ত স্বরে বলল, ভুল সেই হয় যার উদ্দেশ্য এবং নিয়াত ভুল। আমরা দুজনেই তো মানুষ রাভি, শুধু মানুষ।
মানুষ এবং ট্রে থেকে রাভির কাপটি তুলে তার হাতে ধরিয়ে দিল। তোমার চা, তুমি তো এখনো স্পর্শও করনি। রাভি কাপটি নেওয়ার জন্য হাত বাড়ালো। তখন তাদের হাত একে অপরের সাথে ঠেকে গেল, কিন্তু এবার না পরিয়া তার হাত সরালো না রাভি সরালো। কিছু সেকেন্ডে সেই নীরবতা তাদের দুজনের ভেতরে এক ঝড়ও বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পরিয়া ধীরে ধীরে প্রশ্ন করল, রাভি, তুমি আমার চিন্তা, আমার পরোয়া কতটা করো? রাভি কাঁপানো স্বরে বলল, হয়তো এতটা যে আমার নিজের চিন্তা করারও আর প্রয়োজন নেই। পরিয়ার চোখে এক আভার এলো। সে রাভির আরো কাছে এলো এবং বলল, তাহলে একটা সত্যি কথা বলো, যদি আমি তোমাকে বলি যে আমার একা থাকতে ভয় লাগে, তবে কি তুমি আমার সাথে থাকবে? রাভির নিঃশ্বাস হঠাৎ থমকে গেল। সে বলল, সাথে তো অবশ্যই দেব, কিন্তু তারপর সারা দুনিয়া আমাকে ভুল বলবে। পরিয়া ধীরে ধীরে বলল, রাভি, শুধু সাথে থাকাটা কখনো ভুল হয় না। এই বলে সে তার ক্লান্ত মাথা রাভির শক্তিশালী কাঁধের ওপর এলিয়ে দিল। রাভি জমে রইল, তারপর আস্তে আস্তে তার মাথাটি সামলে নিল, যেন তা কোনো দামি সম্পদ। এটি ছিল তাদের প্রথম সত্যিকারের স্বতঃস্ফূর্ত এবং গভীর আবেগপূর্ণ মুহূর্ত, যেখানে না কোনো শব্দ ছিল, না কোনো নাটক, শুধু দুটি সরল হৃদয় ছিল। কিছুক্ষণ পর পরিয়া বলল, রাভি, তুমি সত্যি খুব ভালো মানুষ, আর ভালো মানুষরা সবসময় ভয় পায়, কারণ তাদের মধ্যে খারাপ কিছু করার ভয় থাকে। রাভির চোখ ভেজে হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আমি শুধু এটাই চাই যে তুমি সবসময় খুশি থাকো, তোমার মুখটা সবসময় হাসতে থাকুক। পরের রাতে গ্রামের এক যুবক নরেশ, যে পরিয়াকে চাহত, সে চুপি চুপি বাড়ির ভেতরে ঢুকে এলো। সে জানালার পথে বাড়ির ভেতরে ঝুঁকে দেখল এবং পরিয়া আর রাভিকে একসাথে দেখতে পেল। সে রাগে পাগল হয়ে ভেতরে এলো এবং চিৎকার করে বলল, এসব কি বেহুদাপনা আর হারাম কাজ চলছে এই বাড়িতে? রাভি সঙ্গে সঙ্গে তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু নরেশ তার পকেট থেকে ছুরি বের করল। একটি সংক্ষিপ্ত লড়াই হলো। রাভির বাহুতে গভীর ক্ষত হলো এবং রক্ত ঝরতে লাগল। পরিয়া চিৎকার করে উঠল, নরেশ, থেমে যাও, এসব আমার ইচ্ছেতে হচ্ছে, ওকে ছেড়ে দাও। শব্দ শুনে দেহরক্ষীরা ছুটে এলো এবং নরেশকে আয়ত্তে আনল। এক দেহরক্ষী সঙ্গে সঙ্গে রমেশ সাহেবকে ফোন করল। প্রায় 1 ঘন্টা পর বাইরে থেকে গাড়ির আওয়াজ এলো। পরিয়া এবং রাভি দুজনেই ঘাবড়ে গেল। রমেশ সাহেব এবং তার স্ত্রী সময়ের আগেই বাড়িতে ফিরে এসেছিলেন। রমেশ সাহেবের মুখ রাগে লাল ছিল। রমেশ সাহেব প্রথম প্রশ্নটি পরিয়াকে করলেন, এসব কি তোমরা দুজন? পরিয়া আশ্রুসিক্ত স্বরে বলল, আব্বু, মাফ করো। এটা আমার ভুল। রমেশ সাহেব রাভির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন। আর তুমি? আমি তোমার ওপর ভরসা করেছিলাম। রাভি মাথা নিচু করে নিল। মালিক, শাস্তি দিন, আমি দোষী। সীতামা পারিয়ার কাছে এলেন এবং তাকে গলা জড়িয়ে কাঁদতে লাগলেন। মেয়ে, তুমি একই করলে? রমেশ সাহেব রাগী দেহরক্ষীদের আদেশ দিলেন, নরেশকে তুলে নিয়ে যাও, গ্রামের বাইরে ছেড়ে এসো, আর তোমরা দুজন এখনই নিজের নিজের ঘরে যাও, কাল সকালে সিদ্ধান্ত নেব। রাত কাটল। পারিয়া রাভির ক্ষতে মলম লাগাচ্ছিল, যা সে চুপি চুপি তার ঘরে গিয়ে করেছিল। তার চোখ থেকে জল ঝরছিল। এখন সবকিছু ফাঁস হয়ে গেছে। আব্বু কিছু বলেননি, কিন্তু আমি জানি তিনি কতটা ক্ষিপ্ত। রাভি তার হাত ধরল। তাহলে কি আমরা এখান থেকে চলে যাব, সবকিছু ছেড়ে? পারিয়া আশ্রুসিক্ত হাসির সাথে মাথা নাড়ালো। হ্যাঁ, এখন তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচা আমার জন্য অসম্ভব। দুজনে রাতের অন্ধকারে কিছু জরুরি জিনিসপত্র বাঁধল এবং বাড়ির পেছনের ছোট দরজা দিয়ে বেরিয়ে গেল। গ্রামের সরু গলিগুলো তখন ঘুমিয়েছিল, শুধু তাদের দুজনের পদধ্বনি বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। পারিয়া রাভি হাত শক্ত করে ধরল এবং বলল, হোক না কেন আমাদের দুনিয়ার শেষ প্রান্তে যেতে হয়, শুধু তুমি আমার সাথে থেকো। রাভি তাকে বুকে টেনে নিল এবং পূর্ণ বিশ্বাসের সাথে বলল, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার থাকব। এবং তারপর তারা দুজন গভীর অন্ধকারে হারিয়ে গেল। যদি আপনাদের আমাদের এই বেদনাপূর্ণ, আবেগপূর্ণ ভালোবাসার গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।